আমরা আলোচনা করব দুটো স্ট্র্যাটেজি নিয়ে। একটা নাম হচ্ছে প্যারালাল অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে আমাদের সিরিয়াল অ্যাপ্রোচ। সো প্রায়র টু দ্যাট, এটাতে যাওয়ার আগে আমাদের প্রথমে যথারীতি স্পিকিং এর প্র্যাকটিসটা আছে। সরি, স্ক্রিনে আজকে আপনারা একটু ডিফারেন্ট একটা স্পিকিং প্র্যাকটিস দেখতে পাবেন। ডিফারেন্ট প্র্যাকটিস বলতে আমি বোঝাচ্ছি, এখানে স্ক্রিনে আপনারা একটা ছোট্ট প্যাসেজ দেখতে পাচ্ছেন এবং এই প্যাসেজটার সাথে রিলেটেড 5টা প্রশ্ন আছে। তো আমি প্রথমে আপনাদেরকে ব্রেকআউট রুমে নেওয়ার পরে আমি আপনাদেরকে প্রথমে 1 মিনিট সময় দেব। ওই 1 মিনিটের ভিতরে আপনাদেরকে এই প্যাসেজটা পড়ে ফেলতে হবে। তারপর আপনারা একে অন্যের কাছে বাকি যে 5টা প্রশ্ন আছে সেই 5টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। What is the summary of this text? Do you think people in your country exercise regularly? এটা আপনার প্রশ্ন আর কি। What kind of exercise do you prefer and why? How can school encourage a student to be more physically active? বাকি যে প্রশ্নগুলো 1 নম্বর ছাড়া বাকি যে প্রশ্নগুলো আছে সবগুলো আসলে আপনার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে হবে, কিন্তু এই প্যাসেজটা পড়তে হবে প্রথম প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার জন্য। চলুন তাহলে আমরা একটু ব্রেকআউট রুমে যাই। এর মধ্যে দুজন আছেন, মাকসুদুলের রুমে একজন আছেন এখন পর্যন্ত। ডোন্ট ওয়ারি, আমরা যেভাবে প্র্যাকটিসটা শুরু করবো সেটা হচ্ছে এরকম। 1 মিনিট এখন আমি সময় দেব আপনাদেরকে পুরো পড়ার জন্য। আপনারা আগে পড়ে নেন প্যাসেজটাকে, ঠিক আছে? 1 মিনিটের পরে মাকসুদুলের রুমে যদি আরেকজন আমরা পার্টনার পাই তাহলে আমরা তাকে দিব, অথবা মাকসুদুল আপনি একাই প্রেজেন্টেশনটা প্রথমে দিয়ে নেবেন, তারপর আমি আপনাকে 1 নম্বর রুমে নিয়ে আসবো যেখানে আপনি সম্রাট এবং জিনাতদের প্রেজেন্টেশনটা শুনবেন, ঠিক আছে? সো আমাদের প্রেজেন্টেশন বা প্রিপারেশনের 1 মিনিট সময় শুরু হতে যাচ্ছে এখন। জাস্ট আ সেকেন্ড। ওকে, ঠিক আছে। আমরা 1 মিনিট সময় পাচ্ছি প্যাসেজটা পড়ার জন্য। রেডি, স্টেডি, গো। না, এবার আপনারা 15 সেকেন্ড সময় পাচ্ছেন ডিসিশনের জন্য, কে প্রথমে স্পিচ দেবেন এবং কে দ্বিতীয়। মাকসুদুল, আপনি আপনার রুমে প্রথম স্পিচ দিবেন, আমি আপনার প্রেজেন্টেশনটা শুনবো। জিনাত এবং সম্রাট, আপনারা একটু ঠিক করে ফেলুন কে আগে স্পিচ দেবেন এবং কে পরে। একজন পার্টনার এসেছে, লেটস গেট স্টার্টেড। ঠিক আছে, 15 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। ফার্স্ট স্পিকার, আপনারা একটু আনমিউট করুন। আপনাদের 5 মিনিট সময় শুরু হতে যাচ্ছে এখন। ফার্স্ট স্পিকার, আপনার 5টা প্রশ্ন আছে এবং আপনি 5 মিনিট সময় পাচ্ছেন প্রেজেন্টেশন দেওয়ার জন্য। Your time starts now.
এক্সেলেন্ট এভরিওয়ান। সো এবার আমরা 30 সেকেন্ড রিভিউ দেব ফার্স্ট স্পিকারকে, তার স্পিচটা কেমন হয়েছে সেটার উপরে। 30 সেকেন্ডস রিভিউ। সেকেন্ড স্পিকার, আপনার 5 মিনিট সময় শুরু হচ্ছে এখন। সেকেন্ড স্পিকার, প্লিজ আনমিউট yourself. Your 5 minutes starts now. Start.
Recording in progress. Okay, welcome back to the main session, everyone. এটার সামারি হিসেবে আপনারা কে কি বলেছেন? কেউ কি এটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন? যে what did you say about the summary of this particular passage? Anyone? আমি বলছি the importance of physical exercise. Importance of physical exercise. আরেকটু ডিটেইল বললে ভালো হতো. Anyone else? Okay. So এখানে যে প্যারাগ্রাফটা ছিল সেটা বলে তারপর আমরা আমাদের আজকের ক্লাসে মুভ করছি. Exercise is essential for maintaining good health. It not only helps control weight but also improves mood, boosts energy, and promotes better sleep. Many health experts recommend at least 30 minutes of moderate physical activities every day. This could include walking, cycling, even simple stretching at home. People who exercise regularly often report feeling more focused and productive in their daily lives. In today's busy world, it can be hard to find time for physical activity, but even small efforts can lead to big benefits. So overall, the summary হচ্ছে এরকম যে exercise is very important, and although in these busy days it is hard to find time for exercise, but we should all try to manage at least small amount of time every day for exercise. মোটামুটি এটা হচ্ছে কাছাকাছি আমাদের সামারিটা। কোশ্চেন গুলোকে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, তারপর আমরা আমাদের আজকের সেশনটা স্টার্ট করব। জেনারেল ট্রেনিং কেউ আছেন? মাকসুদুল কি জেনারেল ট্রেনিং? জেনারেল। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, সো এবার আমরা শুরু করতে যাচ্ছি আমাদের রিডিং এর, যেটা আমি বলেছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন টাইপ বা ক্লাস আসলে। তো আজকের ক্লাস আমরা ওভারঅল প্যাসেজ সলভিং এর বিষয়টাকে দেখতে পাবো। লেটস সি। আজকে আমরা দেখবো কেমব্রিজ 17ও আছে। আচ্ছা হ্যাঁ, আমাদের লোকেটিং ইনফরমেশন বা ইনফরমেশন ম্যাচিং টাইপের প্রশ্ন, এই প্রশ্নগুলো আছে আমাদের কেমব্রিজ 17 থেকে 16 থেকে শুরু করে সব প্যাসেজে আছে। ফাইনাল এক্সামে এটা আপনাদের আসবে কিনা নিশ্চিত ভাবে বলা যায় না, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা বেশ ভালো গুরুত্বপূর্ণ। এই কোশ্চেন টাইপটা আমরা দেখবো, পাশাপাশি আমরা দেখবো প্যারালাল এবং সিরিয়াল অ্যাপ্রোচ অফ সলভিং আ প্যাসেজ। Let's have a look. So প্রথমে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি কেমব্রিজ 17 একাডেমিক যে বইটা আছে, টেস্ট 1 প্যাসেজ 2। জেনারেল ট্রেনিং মাকসুদুল আছেন, আপনি এই বইটাতে চলে আসুন। দেখুন এই যে রেফারেন্স দুটো দিয়েছি এটা আপনারা একটু বের করুন, আমিও বের করছি। জাস্ট আ সেকেন্ড। কেমব্রিজ 17 একাডেমিক এবং জিটি, যাদের কাছে বইগুলো আছে বইগুলোতে একটু নিয়ে আসুন, আমি বের করছি। পেজ স্ক্রিনে আপনারা এখন যে রেফারেন্স দুটো দেখতে পাচ্ছেন তার একটা হচ্ছে কেমব্রিজ একাডেমিক 17 এবং আরেকটা হচ্ছে কেমব্রিজ জেনারেল ট্রেনিং 17। আমার নেট বোধহয় একটু প্রবলেম দেখাচ্ছে, আমার কথা শুনতে সমস্যা হলে আমাকে জানাবেন, আমি ওয়াইফাইটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, সো লোকেটিং ইনফরমেশন টাইপের প্রশ্নের জন্য আমরা প্রথমে যাচ্ছি একাডেমিকদের পেজ 20-এ, 20 নম্বর পেজ। সো
এখানে আমরা সম্ভবত এই প্যাসেজটা দেখবো। এটা হচ্ছে একাডেমিকদের প্যাসেজটা। জেনারেল ট্রেনিং এর প্যাসেজটা হচ্ছে পেজ 3, এটা আছে আমাদের হচ্ছে পেজ 48 এ, জেনারেল ট্রেনিং কেমিস্ট্রি 17। The story of the Fosbury flop. চলে এসেছেন, তাহলে আপনারা কোশ্চেন টাইপটা সম্পর্কে দেখতে পাবেন। আমরা জানি যে আমরা যখন প্যাসেজ সলভ করতে যাচ্ছি, প্রথমে আমাদেরকে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে হেডলাইন পড়তে হয়। হেডলাইন পড়ার পরে আমাদেরকে কি করতে হয়, কারো কি মনে আছে? হেডলাইন পড়ার পর আমরা কি করব? ওকে, রিডিং টেস্টে আমরা হেডলাইন পড়ার পরে আমরা কোশ্চেনের ইনস্ট্রাকশন চলে যাব। পুরো প্যাসেজটাকে বাদ দিয়ে আমরা চলে যাব কোশ্চেনের ইনস্ট্রাকশনে। হিয়ার ইজ দ্য কোশ্চেনস ইনস্ট্রাকশন। কোশ্চেনের ইনস্ট্রাকশনটা আমরা একটু পড়ার চেষ্টা করব। একাডেমিকদের মধ্যে থেকে একজনকে আমি ইনভাইট করছি, শাহানা ম্যাম, আপনি বোধহয় একাডেমিক দেবেন, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি একটু ইনস্ট্রাকশনটা পড়া শুরু করুন। স্টেডিয়াম পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। কোশ্চেন হচ্ছে আমাদের 14 থেকে 17। হেডলাইনটা আমরা পড়েছি, এবার কোশ্চেনে চলে এসেছি। ইনস্ট্রাকশনটা একটু পড়ুন। Reading passage 2 has been 7 section A to G, which section contains the following informations. Write the correct letter A to G in boxes 14 to 17 on your answer sheet. এই লাইনটা আমরা যেখানে পাবো, আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে লোকেটিং ইনফরমেশন বা ইনফরমেশন ম্যাচিং টাইপের প্রশ্ন। এবার মাকসুদুল সাহেব, আপনাকে আমি নিয়ে আসবো হচ্ছে আপনাদের যে জেনারেল ট্রেনিং এর প্যাসেজটা আছে সেটার কোশ্চেনের ইনস্ট্রাকশন দিকে। মাকসুদুল একটু আনমিউট করুন এবং আপনি জেনারেল ট্রেনিং এর অংশটুকুকে একটু পড়ার চেষ্টা করুন, দেখুন তো কি লেখা আছে। Question 28 to 32. The text on the pages 48 and 49 has 7 sections A to G. Which section mentions the following? Locating information. Write the correct letter Write the correct letter A to G in boxes 28 to 32 on your answer sheet. in B. And you may use any letter more than once. Great. So মাকসুদুল, এখানে আমি আপনাকে থামিয়ে দিলাম, তার কারণ এটা আসলে ইনস্ট্রাকশনের অংশ নয়। হ্যাঁ, এটা আমি লিখেছি আসলে। তো আমি কি লিখেছি এবং কেন লিখেছি, এই লাইনটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই কোশ্চেন টাইপটা হচ্ছে লোকেটিং ইনফরমেশন। দেখুন তো দুটোর মধ্যে আপনারা মিল পাচ্ছেন কিনা, একই রকম কথা বলছে কিনা, রাইট? Which section contains the following information? Which section mentions the following? কাছাকাছি কথা না, একই রকম কথা কিন্তু, তাই না? Yes, sir. তো এই জন্য এই দুটোই হচ্ছে কি আমাদের লোকেটিং ইনফরমেশন টাইপের প্রশ্ন। না, এবার আমি আপনাদের সাথে আলোচনা করব এই লোকেটিং ইনফরমেশন টাইপের প্রশ্নের কিছু বৈশিষ্ট্য নিয়ে। তো যখন আপনি কোনো কোশ্চেনের বৈশিষ্ট্য নিয়ে ভাববেন, আপনারা সবসময় এরকম কিছু জিনিসকে ভাবার চেষ্টা করবেন। দেখবেন আমি আপনাদেরকে বলেছিলাম এর আগে যে আপনারা যেন খাতায় একটা নোট মেনটেন করেন। সো ওয়েন ইউ আর থিঙ্কিং অ্যাবাউট কোয়েশ্চেন্স, ফিচার্স মানে বৈশিষ্ট্য, কি কি জিনিস আপনারা ভাবেন প্রথমে? কারো কোনো ধারণা আছে প্রথমে কোন জিনিসটা আপনাদের ভাবতে হবে যে এই কোশ্চেনটা এই বৈশিষ্ট্যটা আছে কি নাই? এরকম কোন বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এটা সিরিয়াল মেনটেন করে কিনা, সিকোয়েন্স, তাই না? সিকোয়েন্স। আর কিছু? আরেকটা হচ্ছে প্রশ্নের ল্যান্ডমার্ক আছে কিনা। আপনাদের কি মনে আছে ল্যান্ডমার্ক জিনিসটা কি? কেউ বলতে পারবেন ল্যান্ডমার্ক কি? Direction. জি স্যার।
ল্যান্ডমার্ক মানে জি স্যার, না স্যার, বললাম ল্যান্ডমার্ক মনে আছে। ল্যান্ডমার্ক হচ্ছে নাম্বার, নেম। এক্স্যাক্টলি। প্রশ্নে থাকা কোশ্চেনে যদি কোনো নেম, নাম্বার বা ডেট থাকে, এটা প্যাসেজে গিয়ে হুবহু উপস্থিত থাকবে, তাই এই অংশগুলোকে ল্যান্ডমার্ক বলে। 3 নম্বরে হচ্ছে আরেকটা জিনিস আপনারা চেক করবেন যে ডিরেকশন দেয়া আছে কিনা। কেউ বলতে পারবেন ডিরেকশন জিনিসটা কি? জি স্যার, বলা থাকে যে অনেক সময় কোশ্চেনে বলা থাকে যে এই কোশ্চেনটা এই প্যাসেজের কোন ডিরেকশন দেয়া থাকে যে কোন কোন প্যারাগ্রাফ প্যারাগ্রাফে আছে। সরাসরি বলে দেওয়া থাকতে পারে যে এটা কোন প্যারাগ্রাফে আছে, সেটাই হচ্ছে আমাদের মূলত ডিরেকশন। তো প্রশ্নের এই বৈশিষ্ট্যগুলোকে খেয়াল করাটা, এটাকে বলা হচ্ছে ডিরেকশন। সো আমরা যখন কোনো প্রশ্নকে চেক করব, আমরা আমাদের আইএলটিএস এর যে প্রিপারেশনটা নিয়েছি, আপনারা যে আইএলটিএস এর রিডিং এর যে ক্লাসগুলো করেছেন এখন পর্যন্ত, আজকে আমরা 7 নম্বরে আছি, আপনারা এর আগে 6টা ক্লাস আসলে করেছেন। 6টা ক্লাসে আমি 6টা কোশ্চেন টাইপ আলোচনা করেছি এবং এই কোশ্চেন টাইপগুলোর প্রতিটির ব্যাপারে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং প্রতিটাই সলভ করার একটা অ্যাপ্রোচ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এক্সপেক্ট করব যে আপনারা নোট মেনটেন করবেন এবং প্রতিটা কোশ্চেন টাইপের ব্যাপারে যদি কেউ জিজ্ঞেস করে যে এটা কি সিকোয়েন্স মেনটেন করে, এটা থেকে ল্যান্ডমার্ক আছে বা এটা থেকে ডিরেকশন থাকবে কিনা এবং এটাকে কিভাবে সলভ করব, এটা আপনাদের আসলে জানতে হবে। এবং আমি ক্লাসে যেভাবে বলেছি সেটার ব্যাপারে আপনাদের মনে রাখতে হবে, কারণ যদি আপনারা মনে রাখতে না পারেন তাহলে নিশ্চিতভাবে আপনারা ফাইনাল একদম সেটা ফলো করতে পারবেন না এবং কোর্সের যে আউটকাম বা ট্রেনিংটা কিন্তু আপনাদের রেজাল্টে রেসপন্স করবে না, ট্রেনিংটা আপনি রেজাল্টে ট্রান্সলেট করতে পারবেন না। তো সেজন্যই এই সবগুলো কোশ্চেন টাইপের ব্যাপারে আপনাদের ছোট ছোট নোট থাকতে হবে এবং আপনার এই নোটটা লিখে দরকার হলে আমার সাথে শেয়ার করে, ফেসবুকের গ্রুপে আর কি শেয়ার করে নিশ্চিত করে নেবেন যে স্যার ঠিক আছে কিনা, আমাকে বা মমিতাকে দিয়ে ঠিক করে নিলে চলবে। আমাকে তো একটু সমস্যা হচ্ছে রিসেন্ট টাইমে আপনাদের রিচ করতে, ফেব্রুয়ারি পর্যন্ত বোধহয় এটা হবেই, তো নতুন জব যেহেতু। সো এর মধ্যে আপনারা এর সাথে যোগাযোগ করলেও চলবে, মমিতার সাথে যোগাযোগ করলেও চলবে, কিন্তু এইটা আপনারা একটু নোট গুলো তৈরি করে ফেলবেন। এবার চলুন আমরা আমাদের আজকের সেশনের দিকে দেখি। আমরা দেখতে যাচ্ছি আমাদের আজকে যে কোশ্চেন টাইপটা, এটাকে কিভাবে আসলে সলভ করবো। নাও, লোকেটিং ইনফরমেশনের ব্যাপারে কিছু তথ্যগুলোকে আপনারা খেয়াল করুন। লোকেটিং ইনফরমেশন টাইপের প্রশ্নে ল্যান্ডমার্কস থাকবে না, মানে এই প্রশ্নগুলোর ভিতরে আগে একটু প্রশ্নটা দেখিয়ে নেওয়া যায়, তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। তো এটা হচ্ছে আমাদের প্যাসেজ, এটা হচ্ছে আমাদের লোকেটিং ইনফরমেশন টাইপের প্রশ্ন। 14 থেকে 17 পর্যন্ত কিছু ইনফরমেশন বা স্টেটমেন্ট বা তথ্য দেওয়া আছে, সেগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে কোন কোন সেকশনে বা কোন কোন প্যারাগ্রাফে আছে। তো যদি এরকম হয় যে 14 নাম্বার যে স্টেটমেন্টটা লেখা আছে সেটা প্যারাগ্রাফ এ তে আছে বা সেকশন এ তে আছে, তাহলে আমাদের 14 এর অ্যান্সার হবে হচ্ছে এ। বা 17 এর ইনফরমেশনটা যদি প্যারাগ্রাফ এ তে থাকে তাহলে আমাদের বুঝতে হবে 17 এর অ্যান্সারটা আছে প্যারাগ্রাফ এ তে, মানে 17 এর অ্যান্সার হবে হচ্ছে এ। তো এটাই, মানে কোন ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফে আছে এটা আপনাদের খুঁজে বের করতে হবে। নাও, এই প্রশ্নের ভেতরে কোনো ল্যান্ডমার্ক থাকবে না, এই কথাটার মানে হচ্ছে যে এই যে লাইনটা 14তে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মধ্যে কোন একটা শব্দকে ধরে আপনি প্যাসেজে গিয়ে খুঁজে পাবেন, এইটা আসলে সম্ভবত হবে না। কোন শব্দকে ধরে আপনি প্যাসেজে গিয়ে সার্চ করে লোকেশন বের করতে পারবেন না, কারণ ল্যান্ডমার্ক সাধারণত প্রশ্নে থাকে না। ডিরেকশন, প্রশ্নে কি বলে দেওয়া থাকবে যে এটার অ্যান্সারটা কোন প্যারাগ্রাফে আছে? অ্যাবসলিউটলি নো, কোনো মতে আপনাদের এটা দেয়া থাকবে না। সিকোয়েন্স, সিকোয়েন্সও বলছে অ্যাবসলিউটলি নো। এই কথাটার মানে আসলে কি? 14 থেকে 17 সিরিয়াল মেনটেন করবে না, কেউ কি বলতে পারবেন এই কথাটার মানে আসলে কি? কি এক্সপেক্ট করবেন আপনারা অ্যান্সার সলভের সময়? তার অ্যান্সার গুলো মানে সিরিয়াল মেনটেন করবে না বলতে হচ্ছে কি এলোমেলো থাকবে, উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে এরকম। 17 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা প্যাসেজের শুরুতে থাকতে পারে, রাইট? আবার 14 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা প্যাসেজের শেষে থাকতে পারে। এটাই হচ্ছে লোকেশন, মানে সিকোয়েন্স ফলো না করার ব্যাখ্যা। তো
তো সিকোয়েন্স ফলো করবে না মানে হচ্ছে আপনার অ্যান্সার গুলো এভাবে এলোমেলো ভাবে আসতে পারে। এখানে একটা এনবিতে আছে, এনবিটা আমরা আবার একটু দেখি। এনবিতে বলা আছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। তো লেটার মানে কিন্তু এখানে হচ্ছে বিভিন্ন সেকশন গুলোর নাম, সেকশন এ, সেকশন বি, সেকশন সি। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স মানে হচ্ছে প্যারাগ্রাফ 14তেও মানে প্রশ্ন 14-র অ্যান্সারও এ হতে পারে, আবার 17-র অ্যান্সারও কি হতে পারে, এ হতে পারে। এর মানে হচ্ছে একই প্যারাগ্রাফ থেকে, একই প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এ থেকে একাধিক অ্যান্সার আসতে পারে। তার মানে এই অ্যান্সার গুলো প্যারাগ্রাফটা শুরু থেকে আসতে পারে, শেষেও আসতে পারে। তাহলে আমরা এবার আমার পরের একটা প্রশ্ন জবাব দেন। আমরা লিস্ট অফ হেডিংস কিভাবে সলভ করার অ্যাপ্রোচ করেছি আপনাদের কারো কি মনে আছে? হেডিং যখন আমরা বের করছি, কারো মনে আছে? আমি আপনাদেরকে মনে করে দিয়েছি। হেডিং বের করার ব্যাপারে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা প্রথম 2 থেকে 4 সেন্টেন্স পর্যন্ত পড়ে এটার শিরোনাম ম্যাচ করার চেষ্টা করবেন, কারণ শিরোনামটা শুরুর দিকে থাকে। লোকেটিং ইনফরমেশনে কি এই কাজ করলে চলবে নাকি চলবে না? আপনাদের কি মনে হয়, চলবে? জবাবটা হচ্ছে চলবে না। কারণ যেহেতু একটা প্যারাগ্রাফের যে কোনো জায়গায় অ্যান্সার থাকতে পারে, তার মানে আপনার একটা অ্যান্সার এই লাস্ট লাইনেও থাকতে পারে। তাহলে আমাকে একটু বলুন, কোন একটা প্যারাগ্রাফের কোথায় অ্যান্সার থাকবে সেটা কি অনুমান করা পসিবল? প্রশ্নটার কিন্তু ল্যান্ডমার্ক নাই, এটা কিন্তু সিরিয়াল মেনটেন করে না, কোনো মতে এটাকে অনুমান করা পসিবল নয়। লোকেটিং ইনফরমেশন অ্যান্সার প্যাসেজে যে কোনো জায়গায় থাকতে পারে, রাইট? তার মানে যদি টেকনিক্যালি আপনি সলভ করতে চান, পুরো প্যাসেজ আপনাকে আসলে পড়তে হবে যদি আপনি এটাকে প্রপারলি সলভ করতে চান। পুরো প্যাসেজ পড়ার কি আমাদের সময় আছে সবাই? নাই, রাইট? তো পুরো প্যাসেজ পড়ার আমাদের হচ্ছে সময় নেই। তাহলে এটাকে কিভাবে সলভ করব? এটাকে সলভ করার জন্য আপনাদেরকে অবশ্যই প্যারালাল অ্যাপ্রোচটা বুঝতে হবে। আপনারা প্যারালাল অ্যাপ্রোচ ছাড়া এই ধরনের প্যাসেজকে সলভ করতে গেলে 2টা ঝামেলা হবে। প্রথম ঝামেলা হচ্ছে আপনাদের সময় লাগবে প্রচুর, এবং দ্বিতীয় ঝামেলা হচ্ছে যে আপনি সাইকোলজিক্যালি খুবই ফ্রাস্ট্রেটেড ফিল করবেন যখন প্যাসেজটা সলভ করছেন, যদি এটাকে আপনি মানে শুধু এটাকে টার্গেট করে কোনো স্ট্র্যাটেজি ছাড়া সলভ করতে চান। এবং ফ্রাস্ট্রেশনের জন্য আপনার যেটা হবে সেটা হচ্ছে যে অন্য কোশ্চেনের অ্যান্সার আপনার ভুল হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই কোশ্চেন ট্যাপটা সলভ করার জন্য আপনারা আমার সাথে প্যারালাল অ্যাপ্রোচটা ভালো মতো বুঝে নেবেন। আমি আপনাদেরকে বলছি, সেজন্য আপনারা এই অংশে কিন্তু ভালো মতো একটু মনোযোগ দেবেন। এবার প্যারালাল অ্যাপ্রোচটা দেখানোর আগে আমি আপনাদেরকে রিডিং এর যত ধরনের কোশ্চেন টাইপ আসে সেই কোশ্চেন টাইপ গুলোকে স্ক্রিনে দেখাচ্ছি। আচ্ছা, জিনাত, সম্রাট, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা রেসপন্স করছো না খুব একটা। তোমরা কি ক্লাসে আছো না নাই? স্যার আসি স্যার। ওকে, কারণ এই অংশ খুবই জরুরি। এই জি অংশ স্যার। কিন্তু ভালো মতো, এই অংশ তুমি খেতে খেতে ক্লাস করবা, তাহলে কিন্তু এই অংশ মিস হবে। তো খাওয়া খেতে থাকলে খাওয়া বন্ধ করে দাও এখন, বন্ধ না করে স্যার, যে পরের বেবি অংশ অসুস্থ দেখো। তো এই জন্য আচ্ছা, স্যার। জি স্যার। ওকে। সো পরের অংশের দিকে সবাই একটু মনোযোগ দাও এভরিওয়ান। জি স্যার। সেটা হচ্ছে এইটা। স্ক্রিনে তোমরা এখন যে কোশ্চেন টাইপ গুলো দেখতে পাচ্ছ আইএলটিএস এ 2026-এর জন্য, এই কয়টা কোশ্চেন টাইপই হচ্ছে তোমাদের আছে। এগুলোর মধ্যে থেকে তোমাদের ঘুরে ফিরে আসবে, কিছু হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কিছু হচ্ছে কম ইম্পর্টেন্ট, বাট কোশ্চেন টাইপ এই কয়টাই। নাও এখানে এই কোশ্চেন টাইপটা ছাড়া আমি তোমাদেরকে 1 মিনিট সময় দেবো, এটা ছাড়া বাকি সবগুলো তোমাদের পরিচিত হওয়ার কথা। দেখো তো মোটামুটি চিনতে পারছো কিনা সবগুলো কোশ্চেন টাইপকে। 1 মিনিট একটু সবাই তাকাও। না চিনতে পারলে আমাকে, বা কোনোটা কোশ্চেন থাকলে আমাকে জানতে পারবে তারপরে।
Okay. So, okay, great everyone. So, এই কোশ্চেন টাইপস গুলোকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে নিচ্ছি। 608 আচ্ছা, সো এবার আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে 3টা কোশ্চেন টাইপকে আমি এক পাশে রেখেছি এবং বাকি কোশ্চেন টাইপস গুলোকে আমি আরেক পাশে রেখেছি। এটা হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2, মানে কোশ্চেন টাইপ গুলোর ভিতরে আমি দুটো গ্রুপ করেছি, গ্রুপ 1 এবং গ্রুপ 2। আপনাদেরকে এই দুটো গ্রুপের নামগুলোকে মনে রাখতে হবে ভালো মতো। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ারও করে দিয়েছি, এই জন্য আপনারা যেন অন্তত এই 3টা গ্রুপ 2 যে কোশ্চেন টাইপ গুলো আছে এগুলোকে যেন আপনারা মনে রাখেন, তাহলে আপনারা হচ্ছে বাকিগুলো সব মিলে খেয়াল করতে পারবেন। না, এখানে 2টা গ্রুপে আমি হচ্ছে ডিভাইড করেছি, তার কারণটা আসলে কি? তার কারণটা হচ্ছে এই 2 গ্রুপের কোশ্চেনকে যখন আপনার পুরো প্যাসেজের ভেতরে আসবে, আপনাদেরকে এটাকে সলভ করতে হবে ডিফারেন্ট ওয়েতে। ডিফারেন্ট ওয়েতে বলতে আমি আপনাদেরকে এখন একটু বোঝাচ্ছি। আমি আপনাদেরকে আরেকবার গ্রুপে ব্রেকআউট রুমে নিব এবং দেন আমি আপনাদেরকে কিছু কেমব্রিজ 17 এর কিছু প্যাসেজের নাম বলবো। আপনারা ওই প্যাসেজ গুলোতে যাবেন এবং দেখবেন প্যাসেজের সর্বমোট কয় টাইপের, এখান থেকে কয় টাইপের প্রশ্নগুলো আছে। ধরুন প্যাসেজ 1 এ এখান থেকে কয় টাইপের প্রশ্ন আছে, প্যাসেজ 2 তে কয় টাইপের প্রশ্ন আছে, এবং এটা আপনারা নিজেদের মধ্যে একটু কথা বলবেন, বলে আমাকে এসে জানাবেন। তো চলুন আমরা একটু ব্রেকআউট রুমে যাই, আমরা কিছু প্যাসেজ দেখে আসি। Let's go to the breakout room. গিয়ে বের করার চেষ্টা করবেন সেখানে এই যে আমি লিস্ট দিয়েছি সেখানকার কোনো কোশ্চেন টাইপ আছে কিনা বা এর বাইরের কোনো কোশ্চেন টাইপ আছে কিনা। ঠিক আছে, তো আমি এখন স্ক্রিনে আপনাদের লিখতে যাচ্ছি। নাও, এই কোশ্চেন টাইপ গুলোর ভিতরে আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছিলাম একটা জিনিস আপনাদের কাছে, যেহেতু শেয়ার হচ্ছে কিনা। আপনারা ব্রেকআউট রুমে যাওয়ার আগে আমি যখন আপনাদের এই কোশ্চেন টাইপ গুলো দেখাচ্ছিলাম, এখানে 2টা কোশ্চেন টাইপ আছে যেটাকে আমি আসলে আমাদের কোর্সের ক্লাসে সলভ করি নাই। তো আমি আশা করছিলাম এটার আপনারা নোটিস করতে পারবেন। সেই কোশ্চেন টাইপ দুটো হচ্ছে এইটা, সেন্টেন্স ম্যাচিং এবং অ্যানসারিং কোশ্চেন। এই দুটো আপনাদের ক্লাসে সলভ করা হয়নি, এই দুটোর ভিডিও, এটা আমাদের মূল কোর্সের ক্লাসে নাই। তার কারণ হচ্ছে এটা খুবই রেয়ার কিছু কোশ্চেন টাইপ, বাট একটা চান্স আছে যে এটা আমাদের 2026 সালে আসতে পারে। তো সেজন্য আমি এটাকে লিস্টে রেখেছি। এই দুটো সলভ করা খুবই সোজা এবং এই দুটোর উপর আমার ছোট দুটো ভিডিও আছে, ওই ভিডিও দুটো আমি আপনাদের সাথে শেয়ার করে রাখবো এবং সামনে আপনাদের আরো কিছু প্র্যাকটিস ক্লাস আছে, যে প্র্যাকটিস ক্লাসগুলোতে আপনারা এই কোশ্চেন টাইপস গুলোকে আমার সাথে সলভ করতে পারেন। বাট কেমব্রিজেও এই কোশ্চেন টাইপ গুলো খুব বেশি নাই, সো আমাদের প্র্যাকটিস করার সুযোগ আসলে খুব লিমিটেড। বাট ইদার ওয়ে আমরা হচ্ছে ট্রাই করবো এটাকে সলভ করার জন্য। নেভারদিলেস আমি আপনাদেরকে এখন কিছু পেজ নাম্বার লিখতে যাচ্ছি বা পেজ টেস্ট লিখতে যাচ্ছি। আমি চাইবো আপনারা খুঁজে বের করবেন সেখানে কি কি ধরনের, এখানে স্ক্রিনের কি কি ধরনের কোশ্চেন টাইপ গুলো আছে। প্রথমে আমি আপনাদেরকে বলবো look at Cambridge 17 test 1 passage 1। একাডেমিকদের জন্য প্যাসেজ 1, জেনারেল ট্রেনের জন্য লাস্ট প্যাসেজটা আর কি। হ্যাঁ, অর্থাৎ জেনারেল ট্রেনদের জন্য, জিটি দের জন্য প্যাসেজ 5। তো সবাইকে একটু বলবো যে আপনারা এটা বের করুন, বের করে একে অন্যের সাথে শেয়ার করুন যে এখানে কয় ধরনের প্রশ্ন আসলে আছে, স্ক্রিনে কয় ধরনের প্রশ্ন আছে আপনারা লোকেট করতে পারছেন কিনা। আপনারা 2 মিনিট সময় পাচ্ছেন এই জিনিসটা সলভ করে নিজেদের ভিতরে আলোচনার জন্য।
প্যাসেজ সলভ করতে হবে না, আপনাদের জাস্ট প্যাসেজটা বের করে কি কি ধরনের প্রশ্ন আছে এখানকার এই লিস্টের মধ্যে কি কি ধরনের প্রশ্ন আছে সেটাকে নিজেদের ভিতরে লোকেট করতে হবে। শ্যামল ভাই, প্রথম হচ্ছে গ্যাপ ফিলিং, দ্বিতীয়টা হচ্ছে মাল্টিপল চয়েস, মাথা না এটা মায়ের একটা মানে ফেলে। শ্যামল ভাই, হ্যালো, সম্রাট ভাই আছেন? এই যে একাডেমিক আপনাদের এটা তো দেখতেছি যে গ্যাপ ফিলিং আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ওই যে চোজ মাল্টিপল চয়েস 1 এটা আছে, মাল্টিপল চয়েস 2 এটাও আছে। আর কিছু দেখছেন? আচ্ছা ঠিক আছে, স্বাভাবিক। তো Recording in সবাই progress. আপনারা কি বলতে পারবেন যে আপনারা চেক করেছেন কিনা কেমব্রিজ 17 টেস্ট 1 প্যাসেজ 1 এ কি ধরনের প্যাসেজ আছে বা কি ধরনের কোশ্চেন টাইপ আছে? এনিওয়ান? স্যার এখানে তো গ্যাপ ফিলিংও পাইছি, তারপর হচ্ছে মাল্টিপল চয়েস দুইটাই দেখছি। এই যে লাস্ট একাডেমিক প্যাসেজটা আপনি তো লাস্ট প্যাসেজ দেখেছেন, রাইট? আমি একাডেমিকটাই passage টা? দেখছি স্যার, একাডেমিকটাই দেখছি। বুঝি না, আবার একটু বলুন। কোনটা থেকে দেখেছেন? একাডেমিকটা দেখছি স্যার, একাডেমিক ও একাডেমিক দেখেছেন। হ্যাঁ, একাডেমিকটা আপনি গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন পেয়েছেন, রাইট? হ্যাঁ গ্যাপ তারপর ফিলিং আর দেখছি। তারপর হচ্ছে আপনার এই যে মাল্টিপল চয়েস অ্যান্সার 1 এটা পাইছি, মাল্টিপল চয়েস অ্যান্সার 2 যেটা এটাও দেখছি। ওকে, এই তো ঠিক আছে। সো 17 এর প্রথম প্যাসেজে, হ্যাঁ ঠিক আছে, লন্ডন আন্ডারগ্রাউন্ড। আমরা এখানে প্রথম যে প্যাসেজটা কোশ্চেন টাইপটা সেটা দেখতে পাচ্ছি গ্যাপ ফিলিং বা কমপ্লিটিং নোটস। আমরা দেখতে পাচ্ছি ট্রু ফলস নট গিভেন। এই দুই টাইপের প্রশ্ন আসলে আছে, ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিলিং। প্যাসেজ 1 এই দুই টাইপের প্রশ্ন অ্যাকচুয়ালি আছে। সো বাকিরাও আশা করি আপনারা চেক করতে পেরেছিলেন, তাই না? প্যাসেজ 1 এ দুই ধরনের প্রশ্ন তাহলে আছে না। এরপরে প্যাসেজ 2 তে আরো কিছু কোশ্চেন টাইপ আছে, বাট এইভাবে আপনারা আর কি চেক করতে পারবেন যে কেমন ধরনের প্রশ্ন আছে। আমরা আসলে প্যাসেজ 2 টা সলভ করব। নাও এই বিষয়ে এবার আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। নাও আপনারা যখন কোনো প্যাসেজ সলভ করতে যাচ্ছেন, আপনাদেরকে পুরো প্যাসেজটা একসাথে আসলে সলভ করতে হবে। একটা প্যাসেজে আমাদের সাধারণত 13টা বা 12টা থেকে 13টা প্রশ্ন থাকে। তো একটা প্যাসেজের পুরোটাকে আমাদের আসলে একসাথে সলভ করতে হবে এবং এটা করতে হবে 20 মিনিটের ভেতরে। তো যখন আপনি 20 মিনিটের ভেতরে সলভ করতে যাচ্ছেন, আপনি মাত্র দুইটা সিচুয়েশনে পড়তে পারেন। সিচুয়েশন 1, আপনি যে কোশ্চেন টাইপ গুলো দেখছেন সেগুলো সবই গ্রুপ 1 এর কোশ্চেন। অথবা সিচুয়েশন 2, আপনি যে কোশ্চেন টাইপ গুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে মিক্সড আছে, মানে কিছু গ্রুপ 1 এর কোশ্চেন আছে অথবা কিছু গ্রুপ 2 এর কোশ্চেন আছে। এই দুইটা সিচুয়েশনের বাইরে অন্য কোনো সিচুয়েশন আপনি পড়বেন না কখনো যখন আপনি রিডিং প্যাসেজ সলভ করতে যাচ্ছেন। আপনারা কি আমাকে এখন তাহলে বলতে পারেন যে রিডিং প্যাসেজ কেমব্রিজ 17
প্যাসেজ 1 আমরা যেটার কথা আলোচনা করলাম। কেমব্রিজ 17 টেস্ট 1 প্যাসেজ 1, এটা কি সিচুয়েশন 1 এর সাথে ম্যাচ করছে নাকি সিচুয়েশন 2 এর সাথে ম্যাচ করছে? কেউ কি বলতে পারবেন? Sir, 1. 1 নাকি 2? কেন 1? স্যার এই যে গ্রুপ 1 এর সাথে ম্যাচ করছে সিরিয়াল অ্যাপ্রোচ। হ্যাঁ, এখানে একটা গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন আছে এবং একটা ট্রু ফলস নট গিভেন টাইপের প্রশ্ন আছে। তার মানে কেমব্রিজ 17 টেস্ট 1 প্যাসেজ 1 এ আপনি সিচুয়েশন 1 পাচ্ছেন। এবার সবাই একটু চেক করুন তো দেখি কেমব্রিজ 17 টেস্ট 1 প্যাসেজ 2 সেকেন্ড প্যাসেজটা, অর্থাৎ আজকে আমরা যেটা পড়া শুরু করেছি যে স্টেডিয়াম পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার, এটা কোন সিচুয়েশনের মধ্যে পড়ছে? 17 প্যাসেজ 2 কোন সিচুয়েশনে পড়ছে? 2, sir. এটা পড়ছে 2। কেন এটা 2 তে পড়ছে? ট্রু। 2, sir. এটা কারণ স্যার মিক্স কোশ্চেন আছে। হ্যাঁ, মিক্স কোশ্চেন আছে sir. হ্যাঁ, এখানে একটা হচ্ছে আমাদের এই যে ইনফরমেশন ম্যাচিং টাইপের প্রশ্ন আসলে আছে। Okay, ঠিক আছে। এই পর্যন্ত আমরা দেখলাম। এইটা হচ্ছে আমাদের মূলত রিডিং এর ব্যাপারে আপনাদের কাছে আমার হচ্ছে সাজেশনটা, যে আপনারা রিডিং এর সময় এই দুটো মাত্র সিচুয়েশনে পড়বেন এবং যখন আপনারা দেখছেন যে সবগুলো কোশ্চেন এই গ্রুপের মধ্যে পড়ছে আপনাদেরকে সিরিয়াল অ্যাপ্রোচে আগানো উচিত, আর যখন দেখছেন যে মিক্সড এসেছে তখন আপনাদের প্যারালাল অ্যাপ্রোচে এগোনো উচিত। আজকে আমি আপনাদেরকে এই দুটো অ্যাপ্রোচ এখন দেখাতে যাচ্ছি। সো সিরিয়াল অ্যাপ্রোচ জিনিসটা কি, প্রথমে এটা আমি একটু আপনাদেরকে দেখাবো, তারপর আমরা প্যারালাল অ্যাপ্রোচের দিকে যাব। তো রিডিং টেস্ট কেমব্রিজ 17 টেস্ট 1 প্যাসেজ 1 এ 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে গ্যাপ ফিলিং, গ্রুপ 1 এর মধ্যে পড়েছে, এবং 7 থেকে 13 পর্যন্ত হচ্ছে ট্রু ফলস নট গিভেন, গ্রুপ এটা 1 এর মধ্যে পড়েছে। তো এটাকে আমাদের সলভ করবো সিরিয়াল অ্যাপ্রোচে। এর মানে হচ্ছে সিরিয়ালি আপনি আগাবেন, অর্থাৎ প্রথমে আপনি সলভ করবেন 1 থেকে 6, তারপরে সলভ করবেন 7 থেকে 13। ব্যাপারটা অনেকটা এরকম। প্রথম প্যাসেজটা দেখাচ্ছি। সিরিয়াল অ্যাপ্রোচ হচ্ছে সিম্পলি এইরকম অ্যাপ্রোচ। আপনি প্রথমে টার্গেট করবেন 1 থেকে 6 পর্যন্ত আমি সলভ করবো। আপনি 1 নম্বর প্রশ্নটা খোঁজ করছেন, দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি, দেখাচ্ছেন একটু দেখেন। আপনি এটা পড়লেন, পড়ে হচ্ছে এবার এটা পড়ার পরে এখান থেকে ল্যান্ডমার্ক নিয়ে র্যাপিডলি 1850 সেইগুলোকে নিয়ে প্যাসেজে চলে গেলেন, গিয়ে দেখলেন শুরুতে এটার অ্যান্সারটা আছে। দেন আপনি অ্যান্সারটা পেয়ে গেলেন। The dash of London increased rapidly between এত and এত. London's population grew at an astonishing rate. So answer হচ্ছে population. তো এভাবে আপনি কি করলেন, আপনি হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত সলভ করলেন, এর মধ্যে আপনি অন্য কোনো কিছুর দিকে তাকালেন না। 6 নম্বর অ্যান্সারটা আপনার শেষ হলো। 6 নম্বর অ্যান্সারটা শেষ করলেন কোথায় গিয়ে, ধরেন 6 নম্বর অ্যান্সারটা শেষ করলেন হচ্ছে ব্রিক আর্চ, ব্রিক আর্চ, ব্রিক আর্চ, ব্রিক আর্চ, কার্টেন কাভার্ড, এই যে কার্টেন কাভার্ড, এখানে ব্রিক আর্চ, এখানে হচ্ছে অ্যান্সারটা আছে।
Okay, everyone. So দেখুন, with the completion of brick arch, the tunnel was covered with dash. So একটা ওয়ার্ড হবে, সো এইখানে হচ্ছে লাস্টের 2 লাইনের মধ্যে আমাদের অ্যান্সারটা আছে। কেউ বলতে পারবেন কি হবে অ্যান্সার? লাস্টের 2 লাইনে আছে ব্রিক ওয়াল, কারণ এখানে আর্চের কথা বলেছে, ব্রিক আর্চ। সো লাস্টের 2 লাইনে অ্যান্সারটা আছে। কি হবে অ্যান্সার? The tunnel was covered with what? Timber beams. No. Soil 2 meter. ওকে, সয়েল হচ্ছে আমাদের কারেক্ট আনসার। Soil. এটাকে 2 মিটার ডিপ লেয়ার অফ সয়েল ওয়াজ লেড অন টপ অফ দ্য টানেল। এটা আসলে ইঙ্গিত দিচ্ছে যে সয়েল দিয়ে এটাকে কভার করে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আপনি দেখতে পাচ্ছেন যে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা শেষ হয়ে গেল, কিন্তু 6 পর্যন্ত অ্যান্সার শেষ হয়ে গেল এই জায়গায়। লোকেশনটা দেখাচ্ছি, এই যে এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন প্যাসেজ কিন্তু পুরো অর্ধেক বাকি। পুরো অর্ধেক জি, স্যার। বাকি কেন আসলে? কারণ ওই যে ওইটা বাকি অংশের অ্যান্সার এইখানে আছে। এটাই হচ্ছে সিরিয়াল অ্যাপ্রোচ। এবং এটা সিরিয়াল অ্যাপ্রোচ কেন হচ্ছে? কারণ এই কোশ্চেন টাইপ গুলি এমন গ্রুপ 1 এর যে যেগুলো হচ্ছে অ্যান্সার গুলো এমনিতেই সিরিয়ালি আসে। গ্রুপ 1 এর এই প্রশ্নগুলোর অ্যান্সার গুলো আসে কিভাবে? সিরিয়ালি। তাই 1 থেকে 6 পর্যন্ত যে কোশ্চেন গুলো আছে তাদের অ্যান্সার প্যাসেজের শুরুতে থাকবে এবং তারপরের প্রশ্নগুলোর অ্যান্সার থাকবে মিডল থেকে শেষের দিকে। সো এটা হচ্ছে সিরিয়াল অ্যাপ্রোচ। তো সিরিয়াল অ্যাপ্রোচে এরপর আপনি চলে যাবেন হচ্ছে পরের প্রশ্ন টাইপ, ট্রু ফলস নট গিভেন। Other countries have built underground railway before the metropolitan line opened. এটা হচ্ছে পরের প্রশ্ন, ট্রু ফলস নট গিভেন। নাও এবার একটা জিনিস খেয়াল করুন, সিরিয়াল অ্যাপ্রোচে ধরুন এইভাবে দেখাই, ধরুন আপনার 1 থেকে 7, 1 থেকে 6 এই পর্যন্ত লিখেছেন, 1 থেকে 6, 1 থেকে 6, 1 থেকে 6 এখানকার অ্যান্সার। এবং আপনি যখন প্যাসেজে গিয়েছেন, প্যাসেজের এই শুরু থেকে এই পর্যন্ত হচ্ছে 1 থেকে 6 এর অ্যান্সার এসেছে। এবার পরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে 7 থেকে 13। না, 7 থেকে 13 হচ্ছে যেটা, সেটা এরকম হতে পারে যে 7 থেকে 13 তার পরের অংশ। ওকে, পরের অংশ। আবার আরেকটা যে জিনিস হতে পারে সেটা হচ্ছে যে 7 থেকে 13 সামান্য ওভারল্যাপ করতে পারে, খুব বেশি না, সামান্য। ওকে, সো আমি যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে 1 থেকে 6 আসলে এই পর্যন্ত, আর 7 থেকে 13 আসবে এই পর্যন্ত, মানে সামান্য একটু জায়গা কি হতে পারে, ওভারল্যাপ হতে পারে। সো এটা হচ্ছে, বাট পুরোপুরি ওভারল্যাপিং করবে না। সো আপনি এখন যখন ট্রু ফলস নট গিভেন খুঁজবেন, আদার কান্ট্রিজ বিল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, আপনি খুঁজবেন অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এটা যেখানে শেষ হয়েছিল সেই জায়গা থেকে বা এই জায়গার আশেপাশে গেলে আপনি দেখতে পাচ্ছেন মেট্রোপলিটন লাইনকে আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি বুঝতে পারলেন যে তার পরপরই আসলে ট্রু ফলস নট গিভেন এর অ্যান্সারটা আছে, এবং এখান থেকে আপনি বাকি অংশে ট্রু ফলস নট গিভেন অ্যান্সারটা খুঁজে পাবেন। এটাকে আমি বলছি সিরিয়ালি সলভ করা, সিরিয়াল অ্যাপ্রোচ। সবাই দেখুন আপনারা বুঝতে পারলেন কিনা এবং আপনারা আরো বুঝতে পারছেন কিনা কোন কোশ্চেন গুলো থাকলে আপনি সিরিয়াল অ্যাপ্রোচে সলভ করবেন। বাম পাশের এই কোশ্চেন গুলো থাকলে আপনি সিরিয়াল অ্যাপ্রোচ সলভ করবেন। কিন্তু যদি আপনার সিচুয়েশন 2 হয়, মিক্সড গ্রুপের কোশ্চেন আসে, মানে কিছু কোশ্চেন টাইপ মানে গ্রুপ 1 এর এবং কিছু কোশ্চেন হচ্ছে গ্রুপ 2 এর, তখন আপনাকে ফলো করতে হবে প্যারালাল অ্যাপ্রোচ। আমি আপনাদেরকে এখন প্যারালাল অ্যাপ্রোচটা একটু দেখাবো। সো কেমব্রিজ 17 টেস্ট 1 এর প্যাসেজ 2 টাতে 14 থেকে 17 পর্যন্ত হচ্ছে লোকেটিং ইনফরমেশন, যেটা গ্রুপ 2 টাইপের প্রশ্ন। 18 থেকে 22 পর্যন্ত হচ্ছে সামারি কম্পিটিশন, যেটা গ্রুপ 1, এবং 23 থেকে 26 হচ্ছে এমসিকিউ, যেটা আরেকবার গ্রুপ 1 এর কোশ্চেন।
এটাকে আমরা সিরিয়াল অ্যাপ্রোচে সলভ করব না, এটাকে প্যারালাল অ্যাপ্রোচে সলভ করব। আপনি ওই কোশ্চেনটা দিয়ে শুরু করবেন যেটার ব্যাপারে আপনি সবচেয়ে বেশি কনফিডেন্ট, এটাই হচ্ছে প্যারালাল অ্যাপ্রোচ। সো আপনারা আমাকে প্রথমে এই জিনিসটা বলেন, প্যাসেজ 2 তে এইটা আপনাদের প্যাসেজ, স্টেডিয়াম পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার, স্টেডিয়াম পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার। আমাদের কোশ্চেনটা হচ্ছে লোকেটিং ইনফরমেশন, গ্যাপ ফিলিং এবং মাল্টিপল চয়েস। এর মধ্যে লোকেটিং ইনফরমেশন দিয়ে কখনো প্যাসেজ শুরু করা যাবে না। প্যাসেজের অ্যান্সার দেওয়ার কোনো মতেই আপনি লোকেটিং ইনফরমেশন দিয়ে শুরু করবেন না, আপনি বাকিগুলোকে দিয়ে করবেন না। বাকিগুলোর মধ্যে আবার কোনটা দিয়ে করবেন যেটার ব্যাপারে আপনি সবচেয়ে বেশি কনফিডেন্ট, যেটা আপনার সলভ করতে সময় কম লাগে। সো কার কি মনে হয় আপনারা কোন কোশ্চেনটা আপনি সলভ করবেন, শুরু করবেন? এনি আইডিয়া? Sir, fill in the blanks. ওকে, একটু চ্যাট বক্স আপনারা লিখুন তো দেখি আমাকে, আমি সেখানে কোশ্চেন টাইপ গুলো লিখে দিচ্ছি, কোনটা দিয়ে আপনারা শুরু করতে যাচ্ছেন। আপনারা ভোট দেন একটু চ্যাট বক্সে, নাম লিখে দিয়েছি, আপনারা সংক্ষেপে লিখলে চলবে, 1 2 3 লিখলেও চলবে, 1 2 3। ওকে, সবাই 2 চুজ করে ফেলেছে, তো আমাদের আর চিন্তা করে লাভ নেই, আমরা হচ্ছে 2 নম্বরটা দিয়ে শুরু করব। 2 হচ্ছে সামারি কমপ্লিশন। সো আপনারা সামারি কমপ্লিশন দিয়ে চুজ করতে চাচ্ছেন। তো আপনারা যেভাবে করবেন সেটা হচ্ছে সামারি কমপ্লিশনটা স্টার্ট করবেন। ওকে, তো সামারি কমপ্লিশন আপনি স্টার্ট করছেন, সামারি কমপ্লিশন সলভ করছেন। অবশ্যই সামারি কমপ্লিশনটা কোন একটা প্যাসেজ থেকে আপনাকে সলভ, প্যারাগ্রাফ থেকে সলভ করতে হবে, রাইট? কোন প্যারাগ্রাফ হতে পারে চলুন তো দেখি। So, আমরা এখন প্যারালাল অ্যাপ্রোচ সলভ করছি। সো আমরা হচ্ছে টেস্ট 1 প্যাসেজ 1 এ এসেছি, আমরা সামারি কমপ্লিশন সলভ করছি 14 থেকে 22। চলুন দেখি। ওকে, চলুন আমরা পড়া শুরু করে দিই। আপনাদের মধ্যে কেউ কি পড়তে চাচ্ছেন? সম্রাট পড়তে যাচ্ছে, সম্রাট আনমিউট করো। ইনস্ট্রাকশন, হ্যাঁ ইনস্ট্রাকশন থেকে শুরু করো ভাইয়া, কমপ্লিট থেকে শুরু করো। হুম, এবার প্রশ্নটা পড়া শুরু করো। রোমান এমপি থিয়েটার, এমপি থিয়েটার, থিয়েটার ও যে আছে না থিয়েটার নাটক, এমপি থিয়েটার, হ্যাঁ তারপর এমপি থিয়েটার, এমপি থিয়েটার, আর্লি, এরিনা, কুড ওয়াচ, বেরোনো। তো পরের প্রশ্নে চলে যাচ্ছে সম্রাট। কন্ট্রোল থাকতে হবে, ফুল স্টপ মানে থামতে হবে, 18 19 এর আনসার বের করতে হবে, তারপর আমাদের যেতে হবে। তাহলে
তুমি আমাকে 18 এবং 19-এর ব্যাপারে সবগুলো শব্দ বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, কোন শব্দ আছে কিনা যেটাতে তোমাদের কোনো প্রবলেম আছে? এমফি থিয়েটার শব্দটার মানে কি? এমফিথিয়েটার হচ্ছে একটা জিনিসকে মানে একটা জায়গাকে বোঝাচ্ছে, এক ধরনের থিয়েটারকে। এটা রোমানদের ঐতিহাসিক একটা জায়গা। মানে এখানে হচ্ছে কি বলে জিনিসটাকে, আহ উত- ধরো আজকে থেকে অনেক বছর আগে রোমানরা এখানে, আচ্ছা তোমরা গ্ল্যাডিয়েটর সিনেমাটা সবাই দেখছো রাইট? গ্ল্যাডিয়েটর দেখছো না? দেখেছি দেখেছি হ্যাঁ। তো গ্ল্যাডিয়েটর নামক সিনেমাটায় তোমরা দেখবা যে সবাই হচ্ছে মারামারি করতেছে একটা থিয়েটার, একটা স্টেডিয়ামের মতো জায়গায়। তো ওই ধরনের স্টেডিয়াম গুলোকে রোমান এমফি থিয়েটার বলতো। হুম। তো রোমানদের স্টেডিয়াম গুলোর নাম হচ্ছে এমফি থিয়েটার আসলে। ওইখানে অলিম্পিক খেলা না, ওখানে হচ্ছে এই এই ধরনের মারামারি টারামারি হইতো বেশি আসলে। তো এবার এটার উপরে আমাদের দুটো প্রশ্ন আছে। তার মধ্যে একটা হচ্ছে এমফিথিয়েটার অফ আর্লিস, ল্যান্ডমার্ক এখানে হচ্ছে আর্লিস ফর এক্সাম্পল ওয়াজ কনভার্টেড ফার্স্ট, প্রথমে এটা কিছু একটাতে কনভার্ট হয়েছিল এ ড্যাশ। সো গ্যাপ ফিলিং আমরা যখন করেছি আমাদের মনে আছে যে আমাদেরকে কিছু জিনিস অনুমান করতে হয়, যে এখানে কেমন ধরনের শব্দ বসবে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, তারপর এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, প্রথম অক্ষর ভাওয়াল হবে না কনসোনেন্ট হবে, এরকম বেশ কিছু জিনিস তোমরা এখানে অনুমান করতে পারবা। তো এটা অনুমান করবা, আমি তোমাদেরকে এখন এটা টাস্কটা দিব। দেন তোমরা হচ্ছে এটা রেসিডেন্সিয়াল এরিয়ায় পরিণত হয়েছিল, এবং ফাইনালি এটা এমন একটা এরিনাতে পরিণত হয়েছিল যেখানে স্পেক্টেটররা কিছু একটা দেখতে পারতো। আমি Sir, spectators one, sir. ও স্পেক্টেটর মানে হচ্ছে দর্শক, What? স্পেক্টেটর মানে হচ্ছে দর্শক বা ভিউয়ারদেরকে বলে স্পেক্টেটর। এটা খুব সুন্দর একটা শব্দ এবং এটা রাইটিং এ ইউজ করলে ভালো আসলে মার্ক আসবে। স্পেক্টেটর দর্শক। আমি এটা স্ক্রিনটা একটু বড় করে দিচ্ছি। নাও আমরা এখন হচ্ছে 18 এবং 19-এর অ্যান্সারটা বের করার চেষ্টা করব সবাই। আমি আপনাদেরকে প্যাসেজের অ্যান্সারের লোকেশনের দিকে নিয়ে যাচ্ছি। এটার অ্যান্সার হচ্ছে রোমান এমফি থিয়েটার নিয়ে যে জায়গায় বলেছে বা এমফি থিয়েটার অফ আর্লিস নিয়ে যেখানে বলেছে সেখানে আমাদের অ্যান্সার আছে। তো এটা হচ্ছে বি প্যারাগ্রাফে। তো বি প্যারাগ্রাফে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এমফি থিয়েটার অফ আর্লিস লেখা আছে। Regardless, and the difference of which thousand এবার spectators. আমি আপনাদেরকে যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে আবারও ব্রেকআউট রুমে পাঠাতে চাচ্ছি। আমি চাই আপনারা একটু নিজেদের ভিতরে আলোচনা করে আসুন যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। প্রথমে আপনারা হচ্ছে 18 এবং 19-কে সলভ করার চেষ্টা করুন। আপনারা 1 মিনিট সময় পাচ্ছেন অ্যান্সার বের করার জন্য এবং 1 মিনিট সময় পাবেন হচ্ছে আলোচনার জন্য। চলুন আমরা টাইমটাকে ব্যবহার করা শুরু করি। আপনাদের প্রথম 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন।
সম্রাট ভাইয়া, হ্যালো ভাইয়া আছেন? হ্যাঁ, 1 মিনিট একটু ডিসকাস করুন অ্যান্সারটা কি হবে আপনাদের, তারপর আমরা পরের অংশে যাচ্ছি। হ্যালো হ্যালো সম্রাট ভাইয়া, আচ্ছা, কনভার্টেড ফার্স্ট ইনটু এ ভিলেজ, আমার কাছে এটাই মনে হচ্ছে। আর পরেরটা হচ্ছে বুল ফাইট। আপনার হ্যালো, আমি তো ভিলেজ বললাম, ভিলেজ এবং নাম্বারটা বুল ফাইট। উনিশ নাম্বারটা এখানে বলছে কুড স্পেক্টর কুড ওয়াচ ড্যাশ, সো কুড ওয়াচ এখানে কি আছে? এখানে হচ্ছে কি এই যে ইট ওয়াজ কনভার্টেড ব্যাক ইনটু দ্য এরিয়া ফর দ্য স্টেজিং Okay, অফ everyone. বুল তো ফাইট। দেখুন তো আমি যে দেয়া অ্যান্সারটা আছে। বলছি সেই অ্যান্সারটা আপনাদের সাথে মিলছে কিনা। So the amphitheater in Arlis, for example, was converted first into a dash. So প্রথম অ্যান্সারটা হচ্ছে এটা প্রথমত কি হয়েছিল? এটা প্রথমত হয়েছিল হচ্ছে একটা বুল ফাইট রেসিডেন্সিয়াল এরিয়া। কোথায় গেল? হ্যাঁ, এটা প্রথমে Village. ফোর্ট্রেস হয়েছিল, এই যে ও। ফোর্ট্রেস। তো এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সারটা, ফোর্ট্রেস। এটা প্রথমে একটা ফোর্ট্রেস হয়েছিল, ফোর্ট্রেস মানে দুর্গ আর কি। তারপর এটা ভিলেজ হয়েছিল, ভিলেজ হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, এবং ফাইনালি অ্যান এরিনা ওয়্যার স্পেক্টেটর কুড ওয়াচ, গিয়ে কিছু একটা দেখতে পারতো। উইথ দ্য গ্রোয়িং ইন্টারেস্ট ফাইনালি ইট কনভার্টেড ব্যাক ইনটু অ্যান এরিয়া ফর স্টেজিং বুল ফাইটস। অ্যান্সার হচ্ছে বুল ফাইটস। তো ওরা ওখানে গিয়ে বুল ফাইট দেখতে পারতো। দেখুন তো আপনাদের অ্যান্সার গুলো মিলল কিনা। তাহলে অ্যান্সার হচ্ছে ফোর্ট্রেস এবং বুল ফাইটস, প্লুরাল, এস দিতে হবে। নাও এবার এখানে আরেকটু অ্যান্সার বাকি আছে, রাইট? প্যারাগ্রাফটা কিন্তু শেষ হয়নি এবং এখানে কোশ্চেনও আর একটা বাকি আছে। তো আমাদের দুটো প্রশ্ন জবাব চলে এসেছে যতটুকুর মধ্যে আমরা পড়েছি, সো দিস ইজ গুড। এবার আপনারা হচ্ছে আপনারা এবার দেখবেন যে পরের অংশ থেকে ভেরোনার যে কথাটা বলছে সেখান থেকে আরো কিছু কোশ্চেনের অ্যান্সার বের হচ্ছে কিনা। Let's see. হ্যাঁ, ওকে, সো এবার আমি চাই আপনারা দেখুন তো বাকি অংশটুকু পড়ে এই যে মিনওয়েল এরিয়ান ভেরোনার কোন অ্যান্সার আপনারা বের করতে পারছেন কিনা। 2 মিনিট সময় একটা আপনারা দেখুন। ওয়েলিংটনে তো স্যার নভেম্বরে। হ্যাঁ, অ্যাপ্লাই করা ওয়েলিংটনে তো অফার লেটার চলে আসছে। ভিসার জন্য উইলিংটন দিয়ে কি করলাম? হালিম, মেসি চুজ করার কারণ কি আমার? 1.5 বছর। হ্যাঁ, কিন্তু কাহিনী অন্য জায়গায়। কাহিনী হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডে নাকি খুব
ডিফিকাল্ট আর কি, মানে এর জন্য পড়াশোনা তাড়াতাড়ি শেষ করতে পারলে ভালো। নিউজিল্যান্ডে খুব ডিফিকাল্ট বলতে যে খুব ডিফিকাল্ট কি? মানে চাকরি বাকরি সব situation। আচ্ছা, চাকরি বাকরির সব সিচুয়েশন ডিফিকাল্ট। আচ্ছা, ডিফিকাল্ট যদি হয় তাহলে তার আগে পড়াশোনা তো শেষ করতে হবে। আমি যদি ডাব্বা মারি আমি তো পারবো না। আমি কত বছর ধরে পড়াশোনা থেকে ডিসকানেক্টেড। আমার কথা আমি স্কুলে বলি ভাবিরা সম্রাট ভাই বের করতে পারছেন? কোনটা কোনটা যেন বলছে স্যার? 20, 21, 22? আচ্ছা, হ্যাঁ আমি একটা পাইছি, 20 নাম্বারটা পাইছি। ওকে এভরিওয়ান, তো আমরা আশা করছি সবাই অ্যান্সার গুলো পেয়ে গিয়েছি। তো আমাদের ভেরোনা থেকে একটা অ্যান্সার এসেছে, সেটা 20 নম্বরটা। তো সেটা হচ্ছে অপেরা। Arena in Verona, one of the oldest Roman amphitheater, is famous today as a venue where dash is performed. So answer হচ্ছে another example is the imposing area of Verona in northern Italy with space for 30,000 spectators, which was built 60 years before the early amphitheater and 40 years before Rome Colosseum. It has endured the centuries and is currently, it is বর্তমানে at present, today considered one of the world's prime site for opera. তো অপেরাটা আমাদের এখানে হচ্ছে অ্যান্সার। এরই সাথে সাথে বি প্যারাগ্রাফটা শেষ। এবার 21-এর জন্য আপনাদের তাহলে সি প্যারাগ্রাফে যেতে হবে, তাই না, নিয়ম অনুযায়ী। কিন্তু এই জায়গাতে আপনারা থামবেন, কারণ বি প্যারাগ্রাফটা যেহেতু আপনার শেষ হয়ে গেছে, পরের কোশ্চেনে যাওয়ার আগে আপনি এখন যেটা করবেন সেটা আপনি দেখবেন এই বি প্যারাগ্রাফ থেকে লোকেটিং ইনফরমেশনের কোনো ইনফরমেশন আসলে ম্যাচ করছে কিনা। আপনি পরের প্যারাগ্রাফে যাবেন না, আগে আপনি একটু চেক করবেন এখান থেকে লোকেটিং ইনফরমেশন গুলো কোনোটা ম্যাচ করছে কিনা। লোকেটিং ইনফরমেশন গুলো হচ্ছে এগুলো। না সবাই 1 মিনিট একটু চোখ বলুন এটার দিকে। ওই যে লিস্ট অফ হেডিং যেভাবে আমরা পড়তাম, এবার আপনাদের পালা হচ্ছে ওইভাবে চিন্তা করা জিনিসটাকে নিয়ে। আপনারা চিন্তা করুন যে লোকেটিং ইনফরমেশনের মানে হেডলাইন ম্যাচিং এর মতো করে এখানকার কোন ইনফরমেশন কি এখানে আপনারা পড়েছেন কিনা। যদি আপনারা পান তাহলে ভালো, যদি না পান তাহলে সমস্যা নেই, আপনি পরের অংশে চলে যাবেন, মানে আপনি 21-22 সলভের দিকে চলে যাবেন। বাট 1 মিনিট সবাই একটু ট্রাই করুন এবং দেখুন তো কেউ বের করতে পারছেন কিনা যে কোনো ইনফরমেশন এখানে আছে কিনা। স্টার্ট।
সম্রাট ভাই মনে হচ্ছে কোনোটা? আমার মনে হচ্ছে একটা হবে। হ্যালো, 16 নাম্বারটা, 16 নাম্বারটা মনে হচ্ছে যাচ্ছে, যে এক্সাম্পল অফ ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস অ্যাভেলেবল এট সাম নিউ স্টেডিয়ামস। সো এখানে তো স্টেডিয়ামের কথা বলা আছে, এখানে বুল ফাইট দেখা যাচ্ছে, তারপরে উইথ ওকে এভরিওয়ান, এনভায়রনমেন্টাল বেনিফিটস এর কথাও কি আছে? সো আমরা এইভাবে জিনিসটাকে ট্রাই করতে পারি। সো প্রথমত 14, I mention of negative attitude towards stadium building project। না, নেগেটিভ কোনো No. কিছু আমরা পড়িনি। ফিগার্স মানে হচ্ছে পার্সেন্টেজ, সংখ্যা, এই জিনিসগুলো। এনভায়রনমেন্টাল বেনিফিটস, না, এনভায়রনমেন্টাল বেনিফিট নিয়ে কিছু পড়েননি। এক্সাম্পল অফ ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস অ্যাভেলেবল ফর সাম নিউ স্টেডিয়ামস, এগুলো কোনোটাই নিউ না আসলে। Reference to the disadvantage of the stadium building during a certain area, কোন ডিসঅ্যাডভান্টেজ এর কথাও পড়েননি। তো এখান থেকে আপনার যাচ্ছে এটা মিললো না, কিন্তু এটা হচ্ছে আসলে প্যারালাল অ্যাপ্রোচের মিনিং। ঠিক আছে, সো এটাই হচ্ছে প্যারালাল অ্যাপ্রোচ। এবার আমি আপনাদেরকে প্যারালাল অ্যাপ্রোচের পরের অংশটুকু দেখাচ্ছি। মনে আছে আপনারা কিন্তু 21 এবং 22 এর আনসার এখনো পাননি। 21 22 এর আনসার কোথায় আছে? অবভিয়াসলি সি প্যারাগ্রাফে বা তার পরে। চলুন তো আমরা সি প্যারাগ্রাফে যাই। সি প্যারাগ্রাফ থেকে দেখুন তো 21 এবং 22 এর অ্যান্সার আপনারা পাচ্ছেন কিনা। 2 মিনিট হচ্ছে সময়। লুকা আমরা পেয়েছি, রোমান এমফিথিয়েটার আমরা পেয়েছি। হ্যাঁ, তো সি থেকে আপনারা 2 মিনিট সময় নেন এবং একে অন্যের সাথে আলোচনা করুন 21 এবং 22 এর অ্যান্সারটা কি হবে। স্টার্ট। ভাইয়া 21 নাম্বারটা হচ্ছে যেটা বলছে সেটাই তো ভুল হচ্ছে, ফেব্রিক মনে হচ্ছে। আর হচ্ছে 22 নাম্বারটা কি মনে হচ্ছে আপনার? পাবলিক। মানে মার্কেট designated by
Okay, everyone. So, okay. So, কোন অ্যান্সারটা আমাদের আসলে এই কোশ্চেন বা অ্যান্সার কোন জায়গা থেকে এসেছে? The site of Luca Amphitheater has also been used for many purposes over the centuries, including the storage of dash. এখন এখানে স্টোরেজের সিনোনিম একটা আছে, সেটা হচ্ছে ডিপো। ডিপো শব্দটা হচ্ছে স্টোরেজের সিনোনিম, তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে সল্ট। সল্ট হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ডিপো মানে হচ্ছে স্টোরেজ। নাও is now a market square with dash. এটা একটা মার্কেট স্কোয়ার হয়ে গেছে। ডিজাইন ফর অমুক টুডে ইটস রুইন with dash and homes, various shops and various shops. answer হচ্ছে shops. Various shops. রেসিডেন্স হচ্ছে হোমের সিনোনিম। সো আমাদের একটা অ্যান্সার হচ্ছে সল্ট, একটা অ্যান্সার হচ্ছে শপস। দুটো আমাদের এখানকার অ্যান্সার। তাই এরপরে যথারীতি আপনারা কি করবেন, আপনারা চেক করবেন এখান থেকে আমাদের এই কোন অ্যান্সার এসেছে কিনা। লেটস চেক। 1 মিনিট সময় দিচ্ছি, একটু চেক করে দেখুন তো কোন অ্যান্সার আছে কিনা। সম্মান ভাই, আমার কোনোটাই মনে হচ্ছে না। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে? সো ওকে, তো প্রথমত আমরা যদি দেখি এই মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ড স্টিল স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট, না নেগেটিভ কোনো কিছু আমরা পড়িনি। ফিগার্স অ্যাবাউট এনভায়রনমেন্ট নিয়ে আপনি পড়েননি। নিউ স্টেডিয়াম পড়েননি। ডিসঅ্যাডভান্টেজ, না ডিসঅ্যাডভান্টেজও আপনি আসলে পড়েননি। তো 17 আসলে হচ্ছে না। সো বাট দিস ইজ দ্য প্রসেস। আপনাদের কোনোটা হবে কোনোটা হবে না, কিন্তু এটা হচ্ছে প্যারালাল অ্যাপ্রোচ। বাট মিনওয়াইল মনে রাখবেন এই অ্যাপ্রোচটার সুবিধাটা হচ্ছে যে আপনাদের কিন্তু সময় নষ্ট হবে না। মানে প্রতিটা অংশে আপনাদের হচ্ছে কি হচ্ছে, 2টা স্টেপ আপনারা আগাচ্ছেন। এক, আপনাদের কিছু না কিছু প্রশ্নের অ্যান্সার বের হয়ে আসতেছে, আর 2 হচ্ছে প্যাসেজ সম্পর্কে আপনি আরো ভালোভাবে জেনে যাচ্ছেন। সো এখন যদি সিচুয়েশনটা দেখেন, সিচুয়েশনটা হচ্ছে যে আপনাদের একটা কোশ্চেন টাইপ শেষ, লিস্ট অফ হেডিংস, গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন, তাই না? গ্যাপ ফিলিং বা সামারি কমপ্লিশনটা আপনাদের শেষ। আপনার 1 2 3 4 5 5টা প্রশ্নের অ্যান্সার চলে এসেছে, এবং আপনাদের এই অংশগুলো ভালো করে পড়া হয়ে গেছে মিডওয়াইল। সো এবার আপনারা যাবেন হচ্ছে মাল্টিপল চয়েসের দিকে, রাইট? কি করলেন না, আপনি কিন্তু এখনো লোকেটিং ইনফরমেশন সলভের দিকে এগোচ্ছেন না। আপনি প্রথমে ট্রাই করলেন যে কোশ্চেনটা আপনি সবচেয়ে ভালোভাবে পারেন বা যেটাতে আপনি কমফোর্টেবল সবচেয়ে বেশি সেটাকে, এবং সেটা ছিল হচ্ছে আপনার সামারি কমপ্লিশন। সরি, প্রথমে আপনি ট্রাই করলেন হচ্ছে সামারি কমপ্লিশনের দিকে। সামারি কমপ্লিশনটা আপনি ট্রাই করলেন, সামারি কমপ্লিশনটা ট্রাই করার পরে সামারি কমপ্লিশন থেকে আপনি কিছু অ্যান্সার ধরুন পেয়ে গেলেন। সামারি কমপ্লিশনের সবগুলো অ্যান্সার আপনি আসলে পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে এরপরে আপনি এখন যেটা পরের অংশে করবেন, যে আমি একটু দেখাচ্ছি, সামারি কমপ্লিশন থেকে সবগুলো অ্যান্সার আপনি পেয়ে গেছেন।
কিন্তু সামারি কম্প্রিহেনশন থেকে সবগুলো অ্যান্সার পাওয়ার পরে এবার আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন আপনার বাকি আছে। সো আপনি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন এবার ট্রাই করবেন। তো চলুন আমরা দেখি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন কিভাবে সলভ করা যেতে পারে এবং ওইটা পড়তে আমাদের কোন প্যারাগ্রাফে যেতে হচ্ছে। এখানে সরাসরি ওরা বলে দিয়েছে যে এটার অ্যান্সার আছে সেকশন ডি তে, ডিরেকশন দিয়ে দিয়েছে। So আপনি এখন ডিরেকশন খুঁজে এই মাল্টিপল চয়েসের সেকশন ডি তে পড়তে যাচ্ছেন। তো প্রশ্নটা হচ্ছে when comparing 20th century stadium to ancient amphitheater in section D কোন দুটো নেগেটিভ ফিচারের কথা রাইটার মেনশন করেছে। এখান থেকে দুইটা নেগেটিভ সাইডের কথা রাইটার মেনশন করেছে, প্রশ্ন হচ্ছে কোন দুটো। সেকশন ডি তে গিয়ে চলুন আমরা দেখি আমাদের বিংশ শতাব্দীর যে স্টেডিয়াম গুলো আছে তাদের কি কি খারাপ দিকের কথা বলা আছে। Let's have a look. আপনাদের জন্য আমি 1.5 মিনিট সময় দিচ্ছি। 1.5 মিনিটের ভিতরে আপনারা ট্রাই করুন এখান থেকে দুটো নেগেটিভ সাইড যেটা এখানে মেনশন করা আছে বের করার জন্য। এখানে হচ্ছে মূলত 20th সেঞ্চুরি বিংশ শতাব্দীর স্টেডিয়াম গুলোর খারাপ দিকের কথা বলা আছে। এখান থেকে এ থেকে এর মধ্যে কোন দুটো এখানে আসলে বলা আছে আপনাদের বের করার চেষ্টা করতে হবে। লেটস ট্রাই 1 মিনিট 30 সেকেন্ডস। ওকে এভরিওয়ান, চেক করা যাক আপনারা ঠিক অ্যান্সার গুলোকে পেয়েছেন কিনা। কারেক্ট অ্যান্সার হচ্ছে লেটস সি, এবার যদি আমরা দেখি প্রথমত লেস ইমাজিনেটিভলি ডিজাইন এরকম কোনো কথা বলেনি। এগুলো লেস স্পেশাস সেটাও কি বলা যাবে না, স্পেস মনে হয় আছে।
লেস কনভিনিয়েন্ট লোকেশন, লোকেশন নিয়ে কি বলেছে দেখি। সারাউন্ডেড বাই পার্কিং লট, may not be accessible to general public. ওকে, লেস কনভিনিয়েন্ট এটা হতে পারে। দে আর লেস ভার্সেটাইল, এইটা হচ্ছে বেশি যাচ্ছে কেন, ডিজাইন ফর স্পোর্টিং ইউজ অনলি, এর মানে হচ্ছে এটা খুব একটা ভার্সেটাইল না, অনেক কাজে ইউজ করা যায় না। সরি, কাটলাম কেন, এটা অ্যান্সার আমাদের, এটা আমাদের একটা অ্যান্সার। দে আর মেড উইথ লেস ডিউরেবল ম্যাটেরিয়ালস, এগুলো তৈরি হচ্ছে কনক্রিট দিয়ে। রিইনফোর্স মানে হচ্ছে যে সেগুলো খুবই ডিউরেবল, সো ই আমাদের নিশ্চিতভাবে হবে না। সো আমাদের অ্যান্সার হতে পারে সি এবং ডি, কারণ এটা শুধু মানে জেনারেল পাবলিকদের জন্য এক্সেসিবল না, সো সাবারবান এরিয়ায়, সো এই জন্য এটা হচ্ছে লেস কনভিনিয়েন্ট। আর লেস ভার্সেটাইল কারণ এটা শুধুমাত্র স্পোর্টিং ইউজের জন্য হচ্ছে। তাহলে আপনি দুটো নেগেটিভ সাইড পেয়ে গেলেন, সেটা হচ্ছে সি আর ডি। সি আর ডি আপনার হবে হচ্ছে কত নম্বর প্রশ্ন অ্যান্সার? 14 না 14, 17 না, 23 এবং 24 অ্যান্সার হচ্ছে আমাদের সি এবং ডি। আপনি এটা অ্যান্সার দিবেন হচ্ছে এইভাবে, 23 অ্যান্সার সি, 24 অ্যান্সার হচ্ছে ডি। শেষ। এবার আবার আপনি এটার সাথে ম্যাচ করবেন এই অংশকে। দেখুন তো এখানকার কোন অ্যান্সার আপনাদের ম্যাচ করছে কিনা। এবার এই প্যারাগ্রাফ থেকে দেখুন তো প্যারালালি এখানকার কোন অ্যান্সার এবার ম্যাচ করছে কিনা। আপনারা আবার 1.5 মিনিট সময় নেন এবং দেখুন কোনটা ম্যাচ করছে কিনা। Recording in progress. কেউ পারেননি? আচ্ছা, স্যার এর থেকে 17 কি হতে পারে? কোনটা 17? 17 17 এটা আসলে হতে পারে এবং 17 একটা কারেক্ট অ্যান্সার এটার জন্য। তবে তার আগে আমরা এভাবে চেক করি যে আমাদের অ্যান্সার এখানে থেকে এইটা হবে না, 14 নম্বর হবে না, কারণ হচ্ছে বিল্ডিং কোনো প্রজেক্টের কথা বলেনি। 15 হবে না কারণ কোনো ফিগারের কথা বলেনি এবং এনভায়রনমেন্টের কথা এই ডি প্যারাগ্রাফে বলেনি। 16 হবে না কারণ হচ্ছে নিউ স্টেডিয়ামের ফ্যাসিলিটির গুলো কথা এখানে বলেনি। কিন্তু 17 হবে কারণ এখানে ডিসঅ্যাডভান্টেজ এর কথা বলেছে, ডিউরিং এ সার্টেন এরা মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়, এবং অবশ্যই এখানে 20 শতাব্দীর কথা বলেছে, যেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়। সে কারণে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা, ডি।
সো এভাবে আপনারা পরের কোশ্চেনটা করবেন এবং পরের কোশ্চেনটা করার সময় আপনারা দেখতে পাবেন এখান থেকে আবার কিছু অ্যান্সার চলে আসছে। এই প্রসেসটাকে বলা হয় প্রসেস অফ এলিমিনেশন, যার মানে হচ্ছে যদিও আমাদের লোকেটিং ইনফরমেশন প্যাসেজটা শুরুতে ছিল এবং সবসময় শুরুতে থাকবে, কিন্তু কখনোই আপনি লোকেটিং ইনফরমেশন দিয়ে আপনাদের প্যাসেজ অ্যান্সার করা শুরু করবেন না। তো আপনারা সবসময় শুরু করবেন যে কোশ্চেনটা আপনি সবচেয়ে সহজ লাগে, আপনারা সবচেয়ে ভালো পারেন সেটাকে দিয়ে, তারপরে পরের কোশ্চেনটা কি, এভাবে। কিন্তু কোনো মতেই লোকেটিং ইনফরমেশনকে আপনি প্রথমে সলভ করবেন না। এটা হচ্ছে প্রসেস অফ মানে আমাদের প্যারালাল অ্যাপ্রোচের মূল নীতি। ঠিক আছে, So, এইটা আপনাদের জন্য হচ্ছে টাস্ক। এবার আমি আপনাদেরকে আরো কিছু টাস্ক দিয়ে দিব জেনারেল ট্রেনিং এবং একাডেমিকদের জন্য, যেখানে আপনারা এই স্ট্র্যাটেজিটা ফলো করে বাকি পুরো প্যাসেজটাকে আসলে সলভ করার চেষ্টা করবেন। এবার এখন থেকে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে পুরো প্যাসেজ সলভ করার চেষ্টা করতে হবে। একাডেমিকদের সবগুলো কোশ্চেন টাইপ এরই সাথে সাথে আলোচনা হয়ে গেল। জেনারেল ট্রেনিংদের আর একটা কোশ্চেন টাইপ বাকি আছে, যেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, সো এটা আমরা নেক্সট ক্লাসটাতে আলোচনা করব। মিনওয়াইল আমাদের আজকের আলোচনাটা হচ্ছে এই পর্যন্ত। সবাই, হ্যাঁ, জিনাত ম্যাম বলুন।